শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। অসাধ্য সাধনের 5 অগস্ট আজ। জনতার প্রতিরোধে 1 বছর আগে দেশত্যাগ করেন শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়ে জুলাই ঘোষণা। জুলাই গণ আন্দোলনের সম্মুখ সারিতে থাকলেও আজও নারীদের পিছিয়ে রাখার চিন্তার বৃত্ত ভাঙেনি। বঙ্গবন্ধুর ছবি না সরানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত। রাষ্ট্রীয় আয়োজন ছেড়ে পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজার গেলেন অভ্যুত্থান ও এনসিপির শীর্ষ নেতারা। 1 বছরও স্থিতিশীলতা আসেনি আইনশৃঙ্খলায়। জনকণ্ঠ দখলে নেপথ্যে সাবেক ডিজিএফআই কর্মকর্তা। ফ্রি ট্রেনের কোচ পছন্দ না হয় রাজশাহীতে জুলাই ঘোষণার অনুষ্ঠানে আগতদের রেলপথ অবরোধ। ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম বিনিময় বাতিল। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গৃহবন্দী। এবার বিস্তারিত। 16 বছর টানা ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। হয়তো সবাই ভাবতে শুরু করেছিল তার এই পদ চিরস্থায়ী, কিন্তু জনতার স্রোতে টিকে থাকার শক্তি আছে কার? শেখ হাসিনা পারেননি। জনতার শক্তির সামনে টিকতে না পেরে পদত্যাগ করে দেশত্যাগ করেন তিনি। আজ 5 অগস্ট, বাংলাদেশের মানুষের আপন শক্তিতে উদ্ভাসিত হওয়ার দিন। এ নিয়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন। সরকারি চাকরি ক্ষেত্রে কোটা বাতিল আন্দোলনের সূচনা হয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগানে। 16 বছর ক্ষমতাসীন সরকারের নেতৃবৃন্দের বিদ্রূপে সেই আন্দোলন হয়ে উঠল অগ্নিগর্ভ। ঝরে পড়ল তাজা প্রাণ, আগুনে ভস্মীভূত হল জাতীয় সম্পদ। বিদ্রূপ আর বিদ্রোহের সম্মিলনে টলে উঠল শেখ হাসিনার 16 বছরের মসনদ। 5ই আগস্ট জনতার বাঁধ ভাঙা ঢেউয়ের কাছে মাথা নত করে হেলিকপ্টার যোগে দেশ ছাড়লেন বাংলাদেশের দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা সরকার প্রধান শেখ হাসিনা। পৃথিবীর ইতিহাসে প্রথমবার মানুষ দেখল জেনারেশন জি এবং মিমের শক্তির সামনে একজন শাসকের পতন। 2018 সালে আন্দোলনের মুখে তৎকালীন সরকার সরকারি চাকরি থেকে কোটা প্রত্যাহার করে নেয়। পরে 2024 সালে একটি আপিলের প্রেক্ষিতে আদালত সেই কোটা পুনর্বহাল করে। ফলে 5ই জুন দেশে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই আন্দোলন এক পর্যায়ে সহিংস রূপ নেয়। পরিসংখ্যান বলছে 2024 সালের 5ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত মোট 523টি বিক্ষোভের ঘটনা ঘটে। এর মধ্যে 233টি ছিল শান্তিপূর্ণ, 254টি ছিল সহিংস। 39টি মিছিলে হামলা চালানো হয় এবং 17টিতে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়। বিভিন্ন পরিসংখ্যানে এ সমস্ত বিক্ষোভে 1300 থেকে 1600 মানুষ প্রাণ হারিয়েছে বলা হলেও 2024 আগস্ট থেকে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে সেই সরকার এখন পর্যন্ত 834 জন নিহতের তালিকা তৈরি করতে সক্ষম হয়েছে। 2024 সনের দিনলিপি অনুযায়ী 5ই জুন থেকে 10ই জুন পর্যন্ত দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়। ঈদুল আজহার কারণে 11ই জুন থেকে 29শে জুন পর্যন্ত দেশে কোনো বিক্ষোভ হয়নি। 30শে জুন আন্দোলন শুরু হয় আবারও। 10ই জুলাই প্রথমবারের মতো বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। 14ই জুলাই সহিংস হয়ে ওঠা মিছিলে প্রথম হামলার সঙ্গে যুক্ত হয় অতিরিক্ত বল প্রয়োগ। এরপর সহিংস বিক্ষোভের সঙ্গে সঙ্গে সমান তালে বাড়তে থাকে মিছিলে হামলা ও অতিরিক্ত বল প্রয়োগ। 16ই জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারায় 4 জন। সবার আগে জীবন দেয় রংপুরের শিক্ষার্থী আবু সাইদ এবং চট্টগ্রামের ওয়াসিম আকরাম। এরপরেই দেশ হয়ে ওঠে অগ্নিগর্ভ। 22শে জুলাইয়ের পর আন্দোলন খানিকটা স্তিমিত হয়ে যায়। সবাই ভেবেছিল দেশ সরকারের নিয়ন্ত্রণেই চলে এসেছে। তবে 29শে জুলাইয়ের পর আবারও সহিংসতা শুরু হয়। 2রা আগস্ট সরকারের পদত্যাগ দাবি করে এক দফা ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ। 3রা আগস্ট শহীদ মিনারে এক দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ। 4 ও 5ই আগস্ট সর্বোচ্চ বল প্রয়োগ ও সহিংসতার ঘটনা ঘটে।
আর এই 5ই অগস্টেই ভারতে চলে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24-এর গণ আন্দোলন সন্দেহাতীতভাবেই এই জাতির জীবনে একটি বড় ঘটনা। দেশের আপামর জনসাধারণ প্রাণ হাতে নিয়ে রাস্তায় নেমেছিল বলেই একটি কর্তৃত্ববাদী শাসন আমলের অবসান হয়েছিল। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তে কেনা বাংলাদেশে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, মানবাধিকার আর বাক স্বাধীনতার জন্য প্রায় 6 দশক যাবৎ বিভিন্ন সময়ে কয়েক হাজার মানুষ রাজপথে লুটিয়ে পড়েছিল, কিন্তু বাংলার মানুষের মুক্তি আসেনি। ঠিক যেন বীরেন চট্টোপাধ্যায়ের সেই রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়ে, লাল জামা গায়ে, এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার রেখে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। 28 দফার এ ঘোষণাপত্রে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। এর প্রথম দফাতেই স্বীকৃতি দেওয়া হয়েছে 71-এর মহান মুক্তিযুদ্ধকে। এরপর একে একে উঠে এসেছে বাকশাল, 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বাঙালির মুক্তি সংগ্রামের নানান অধ্যায়। এই ঘোষণায় আরও বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশের 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল। এই ঘোষণা প্রদানের সময় প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়েছিলেন দেশের কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। জুলাই গণ আন্দোলনে কর্তৃত্ববাদীর আর্গল ভেঙে সবার আগে বের হয়ে এসেছিলেন নারীরা, কিন্তু গণ আন্দোলনের পরে নারীকে তার স্টেক বুঝে নিতে দেয়া হয়নি বলেই মনে করছেন নারী নেত্রীরা। তারা বলছেন, নারীর প্রতি বৈষম্য দূর হওয়ার কোনো লক্ষণ নেই। এ নিয়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন। জুলাই আগস্টের গণ আন্দোলনে শেখ হাসিনার পতন হলো, সেখানে অগ্রভাগে অবস্থান ছিল নারীদের। যখন আন্দোলন প্রায় থমকে গিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক ছাত্রীরাই প্রথমে গেট ভেঙে বাইরে বের হয়ে আসে। কিন্তু জুলাই আন্দোলন সফল হওয়ার 1 বছর পর নারীর অবস্থান কোথায়? পুরো জুলাই আন্দোলনে মিছিলের সামনের সারিতে আমরা যে নারীদের দেখেছি, 1 বছর পর সেই নারীরা কি সম্মুখ সারিতেই আছেন? এই প্রশ্নের উত্তরে নারী নেত্রীরা বলছেন, এই আন্দোলনের সম্মুখ সারিতে থাকলেও নারীরা তাদের প্রাপ্য স্টেক থেকে বঞ্চিত হয়েছেন। মহিলা পরিষদের সভাপতি ফাউজিয়া মুসলিম মনে করেন, 5ই আগস্টের স্বৈরাচার পতনের পর মুহূর্তেই নারী অবমাননার যে চেষ্টা দেখা গেছে, তাতেই মনে হয়েছে নারীরা আবারও বঞ্চিত হবেন। তিনি উল্লেখ করেছেন, গণভবনে নারীর ব্যবহৃত অন্তর্বাস হাতে বিকৃত যৌন উল্লাসের প্রসঙ্গে তিনি বলছেন, 5 তারিখেই আমরা দেখলাম যে একটা নারীর প্রতি একটা যে বিদ্বেষ, একটা অবমাননা, সেটার স্ফুরণ ঘটল। সেটা একটা বহিঃপ্রকাশ হলো, স্ফুরণ ঠিক বলবো না, সেটা একটা বহিঃপ্রকাশ ঘটলো। তো সেইটাতে আমরা তো প্রথমেই তখনই একটা ধাক্কা খেয়েছিলাম। ফাউজিয়া মুসলিম মনে করছেন, বেগম রোকেয়ার প্রতিকৃতিতে কালিমা লেপনের মাধ্যমে নারীর প্রতি বিদ্বেষের বিষয়টি স্পষ্ট করেছে একটি পক্ষ। তিনি বলেন, বোধহয় 8 তারিখের পরে এটা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির ভিতরে রোকেয়ার পোস্টার রেখে তার কালিমা হলো কায়রাবন্দে রোকেয়ার লাইব্রেরি ভাঙার চেষ্টা করা হলো, তার যে এই সমস্ত কাজ কিন্তু প্রথমে কিন্তু বেগম রোকেয়াকে আঘাত জানা হলো। ঐক্যমত্য কমিশনে নারী সদস্যের অনুপস্থিতি এবং শুধু পুরুষদের দ্বারা সংসদে নারীর অবস্থান বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের তীব্র সমালোচনা করেন এই নারী অধিকার কর্মী। তিনি বলেন, ক্ষেত্রে আমরা কালকে যেটা শুনেছি যে আমাদের নারী কমিশন যেটা হয়েছিল, নারী সংস্কার কমিশন, সেই কমিশনের রিপোর্টটা কিন্তু ওরা পাঠিয়েছিল এবং সেটাকেও গ্রাহ্য করা হয়নি।
আমাদের ঐক্যমত কমিশনের চেয়ারম্যান বলেছেন যে 4 তারিখের মধ্যে এই নারী সংস্কার কমিশনের রিপোর্ট দেখার কোনো সুযোগ নেই। ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন নারী পক্ষের প্রতিষ্ঠাতা ও নারী বিষয়ক কমিশনের প্রধান শিরিন পারভিন হক। তিনি বলেন যে আমরা এটাকে মনে করি এটা অন্যায় হয়েছে। এখানে মানে শুধু নারীকে রাখা হয়নি তাই না, এই যে এতগুলো সংস্কার কমিশন করা হলো তাদের মতামতকেও তোয়াক্কা করা হলো না। প্রথম 6টা কমিশনকে নিয়েই ঐক্যমত্য কমিশন করা হলো, পরে 5টাকে নেওয়া হলো না। তো সেই জায়গাতে আমাদের আপত্তি আমরা জানিয়েছি। নারী অধিকার কর্মীরা মনে করেন বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিজয়ের 1 বছর পূর্ণ হলেও এখনো নারীদের প্রতি বৈষম্য সামান্যতম কমেনি, বরং কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে। নারীর প্রতি বৈষম্যমূলক সকল কর্মকাণ্ড সমূলে বিনাশ করতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা ইয়াসমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নেসারাবাদ উপজেলার শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খন্দকার জসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার 4 অগস্ট উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক তদন্তের সত্যতা পেয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রধান শিক্ষিকা শামিমা ইয়াসমিন দাবি করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো কোনো অন্যায় নয়, বরং এটি তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ। তিনি আরও বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ছবি টানানোকে আমি গর্বের বিষয় মনে করি। কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। এতে অংশ নিয়েছেন দলের নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি ও তাসনিম জারা। মঙ্গলবার অনুষ্ঠিত বিশেষ এই বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে সম্পর্কে নেতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। উল্লেখ্য, আজ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী। 2024 সালের 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত 1 বছরেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়নি। ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি, মব ভায়োলেন্স ও কিশোর গ্যাংয়ের উৎপাতসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড অন্য যে কোনো সময়ের তুলনায় সীমা ছাড়িয়েছে। গত বছরের 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুরো পুলিশ বাহিনীর স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। সরকার পতনের পর তীব্র গণরোষের ভয়ে 2 লাখের বেশি সদস্যের এই বাহিনীর প্রধান আইজিপি থেকে কনস্টেবল পর্যন্ত বেশিরভাগ সদস্য গা ঢাকা দেন। 3 দিন পর 8 অগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করার পর পুলিশকে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত 1 বছরে সারা দেশে খুনের মামলা হয়েছে 3832টি। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে খুনের মামলা হয়েছে 1933টি। এর আগের 6 মাসে মামলা হয়েছে 1899টি। কর্মীদের একটি অংশের পাল্টা সম্পাদকীয় বোর্ড গঠনের মধ্য দিয়ে দৈনিক জনকণ্ঠ দখলের অভিযোগের মধ্যে সামনে এসেছে একটি নাম, যে নাম বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিক মহলে নানা কারণে আলোচনায় ছিল। আফিজুর রহমান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। বিস্ময়করভাবে প্রায় 11 বছর তার কাজের জায়গা ছিল প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই। সেই দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে সংবাদ মাধ্যমে হস্তক্ষেপ, সাংবাদিকদের ডিজিএফআই কার্যালয়ে ডেকে নিয়ে হয়রানি ও চাপ প্রয়োগ, কোনো প্রতিবেদন কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর বিপক্ষে গেলে হুমকি ধামকি দেওয়া, এমনকি সাংবাদিক সমিতির নির্বাচনে প্রভাব খাটিয়ে প্রার্থীদের বসিয়ে দেওয়ার মতো বহু অভিযোগ সে সময় ওঠে। বিগত আওয়ামী লীগ সরকারের শেষ 5 বছর বিতর্কিত ব্যবসায়ী চৌধুরী নাফিস শরাফাত এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন আফিজ। সেনাবাহিনীর চাকরি থেকে অবসরে যাওয়ার পর তিনি নাফিস শরাফাতের পত্রিকা দৈনিক বাংলার নির্বাহী পরিচালক ছিলেন। এখন তিনি গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চিফ অপারেটিং অফিসার। জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক শামিমা এ খানের অভিযোগ, গত শনিবার ষড়যন্ত্র করে মব সৃষ্টি করে দখল করা হয়েছে জনকণ্ঠ ভবন, আর এর পেছনের মূল শক্তি হলেন আফিজুর রহমান।
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকা যাওয়ার জন্য রাজশাহীতে বরাদ্দকৃত ট্রেন পছন্দ না হওয়ায় রেললাইন আটকে বিক্ষোভ করেছেন কর্মসূচিতে যোগ দিতে আসা যাত্রীরা। এতে সারা দেশের সঙ্গে রাজশাহীর ঘণ্টাখানেক রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে তারা রেললাইন থেকে সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার সকাল 7টার দিকে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। ট্রেন পছন্দ না হওয়ায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি ট্রেনও আটকে দেন তারা। পরে আন্দোলনকারীরা দুভাগে বিভক্ত হয়ে পড়েন। এ সময় তাদের মধ্যে কিছু উত্তেজনা তৈরি হয়। এক পক্ষ রেল বিভাগের বরাদ্দ দেয়া বিশেষ ট্রেনে চড়ে ঢাকা রওনা দেন, অন্য পক্ষের 35 জন সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা রওনা হন। অনিয়ম চুক্তিভঙ্গের অভিযোগে ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম বিনিময়কে বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের টাকা লেনদেনের সুবিধার্থে 2022 সালের নভেম্বরে বিনিময় চালু হয়। লক্ষ্য ছিল নগদ লেনদেন কমানো। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইসিটি বিভাগের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি প্রায় 65 কোটি টাকা খরচে এটি তৈরি করে। কিন্তু চালু হওয়ার পর থেকেই বিনিময়ের বিরুদ্ধে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও অনিয়মের অভিযোগ ওঠে। ব্রাজিলের সুপ্রিম কোর্টের নির্দেশে সাবেক প্রেসিডেন্ট জয়ের বলসোনারোকে গৃহবন্দী করা হয়েছে। সোমবার 4 অগস্ট বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস এ আদেশ দেন। সন্ধ্যায় পুলিশ তার ব্রাজিলিয়ার বাসভবনে গিয়ে মোবাইল ফোন জব্দ করে এবং গৃহবন্দী করে। আদেশ অনুযায়ী বলসোনারোকে মোবাইল ব্যবহার বা অনুমোদিত ব্যক্তি ছাড়া কারো সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। অভিযোগ রয়েছে তিনি 2022 সালে নির্বাচনের ফল উল্টাতে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন এবং আদালতের আদেশ লঙ্ঘন করেছেন। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।